জেনারেল মঈন ওখানে গিয়ে বসে আছে, বিকজ ইজ এ পার্ট অফ দ্য কনস্পিরেসি। সে এই ষড়যন্ত্রের অংশ, যে হ্যাঁ এরকম আপনি নেবেন, ডিসিশন নেবেন, আমি ওখানে গিয়ে বসে থাকবো, আর্মি ডিপ্লয়েড হবে, কেউ কোনো অ্যাকশন করবে না। তারপরে সেই শেরাটন থেকে খাবার নিয়ে এসে তাদেরকে খাওয়ানো, এই করো ওই করো। উনি যখন জানতে পারছেন যে জেনারেল শাকিল নিহত হয়েছেন, অন্য অফিসাররা নিহত হয়েছে, তারপরে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন কী করে? এখন কথা হলো মির্জা আজম, নানক, এদের শক্তি আছে আপনার বিডিআর হেডকোয়ার্টারে এসে সৈনিকদের সঙ্গে মিটিং করা? কী জন্য করবে? তারপর কেউ না কেউ তাদেরকে বলেছে এইসব করার জন্য। 25 তারিখে যেখানে গোলাগুলি হচ্ছে, সাদা পতাকা নিয়ে যেই ঢুকেছে তাকে কিন্তু গুলি করা হয়নি। তার মানে আগের থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সাদা পতাকা নিয়ে যেই ঢুকবে তাকেই ছাড় দেওয়া হবে, তাকে গুলি করা হবে না। এবং আপনি তাজ্জব হয়ে যাবেন, আনিসুজ্জামান সাহেবের যে তদন্ত, সেখানে একটা সাক্ষীর স্বাক্ষর নাই। মানে এরকম একটা ভলিউম বই, যত সাক্ষী সাক্ষ্য দিয়েছে কারো স্বাক্ষর নাই। আপনি তাজ্জব হবেন, আমরা এটাও দেখেছি যেসব সুপারসিডেড অফিসার যাদের কোনো ভবিষ্যৎ নাই আর্মিতে, ওদেরকে উনি প্রমোট করেছেন, ওদেরকে কাজে লাগিয়েছেন। একটাই যে তোমরা প্রমোশন পাবা, জেনারেল হওয়া, তোমাদের অনেক সুবিধা দেওয়া হবে। আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম আপনারা মানে ফাইন্ডিংস, যেমন আপনি বললেন এখনই যে তাপস জড়িত, তারপরে বললেন ইন্ডিয়াও জড়িত, এটার অর্ডারের ব্যাপারে এটা নিশ্চয়ই হাই অফিসিয়াল থেকে, কারণ আর্মি কাজ করেনি। আর্মি তো প্রধানমন্ত্রীর আন্ডারে চলে, 3 বাহিনী প্রধান। সেই ফাইন্ডিংসগুলি আমি জানতে চাচ্ছি যে স্পেসিফিক আপনি কি পেয়েছেন, যেটা কিনা এতদিন আগের 2 যে তদন্ত হয়েছে ওইগুলিতে আসেনি। এমনও বলা হয় যে তদন্তে এসেছিল, কিন্তু তখনকার তৎকালীন প্রাইম মিনিস্টারের চাপে ওগুলিকে ফেলে দিতে হয়েছে। সো আপনি তো এদের সাথেও কথা বলছেন, আব্দুল কাহার আকন্দের সাথেও কথা বলেছেন, তো কি একদম স্পেসিফিক হয়েছে, কেন আর্মি কাজ করলো না? এটা দেখেন 2008 সাল থেকে, যেটা আমি বলছি যে কনস্পিরেসিটা মানে 2002 সাল থেকে এটা যদি বলেন যে শুরু হয়েছে, সিরিজ অফ মিটিং হয়েছে আপনার ইয়েতে, এই বিডিআর হেডকোয়ার্টারে। যেমন তারপর যে সে মসজিদে কথাবার্তা বলতেছে, তারপরে ইমাম সাহেব নিজেও জানতেন যে যাকে মেরে ফেলা হলো। তারপর সৈনিকরা যাদের ফাঁসির আদেশ হয়েছে, আমরা কিন্তু জেলখানাতে গিয়ে তাদের স্টেটমেন্ট নিয়েছি, তারাও সেখানে কনফেস করেছে কারা কারা মিটিংয়ে ছিল, কখন মিটিং হয়েছে, কতজন ছিল, কি আলোচনা হয়েছে, কারা কারা ছিল, এই সব কিছু। তো এখন তাপস মিটিং করতেছে, এটা কি তাপস প্রধানমন্ত্রী হওয়ার জন্য মিটিং করবে? আপনি আমাকে বলেন। সেটাই। তাহলে একজনের কাছ থেকে অর্ডার আসতে হবে তো, এবং সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়া তো আর কেউ নয়। সেগুলো স্পেসিফিক এসছে বলেই না আমরা বলেছি। এখন কথা হলো মির্জা আজম, নানক, এদের শক্তি আছে বিডিআর হেডকোয়ার্টারে এসে সৈনিকদের সঙ্গে মিটিং করা? কী জন্য করবে? কেউ না কেউ তাদেরকে বলেছে এইসব করার জন্য। মির্জা আজমের পক্ষে কি দেশের কন্ট্রোল নেওয়া সম্ভব, নাকি নানকের পক্ষে নেওয়া সম্ভব, নাকি তাপসের পক্ষে নেওয়া সম্ভব? আপনি বলেন। সেটাই। কেউ না কেউ তাদেরকে পাঠিয়েছে। ফজল করিম সেলিম, তারপরে সারা খাতুন নিজেই জড়িত, স্বরাষ্ট্রমন্ত্রী। তো এগুলো আমরা নিশ্চিত হয়েই কিন্তু আমরা কথাগুলো বলেছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আপনারা বলেছেন। জি। তো এইগুলি কিন্তু আপনারা কি এমন কোনো প্রমাণ পেয়েছেন যে উনি অর্ডার দিচ্ছে, বা এরকম কোনো সাক্ষী কি পেয়েছেন যে বলেছেন নিজ মুখে যে হ্যাঁ উনি শুনেছেন বা ওনাকে দিয়েছেন এরকম? কারণ আমি এটা প্রশ্নটা এই জন্য করলাম যে ওইখানে যেই জুনিয়র অফিসাররা ছিলেন, যখন ওই যে রেস্কিউ করতে যারা গিয়েছিল, তারা কিন্তু বলেছে যে অনেক অফিসার মানে প্রাইম মিনিস্টারের যমুনায় গেছে, ফোনে কথা বলেছে, ওনারা কিন্তু বলেছে। সো আপনি এরকম কি এভিডেন্স পেয়েছেন? দেখেন, এখানে এভিডেন্স তো অনেক এভিডেন্স। এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন, তাহলে হয়তো ওইভাবে আমি বলতে পারবো না যে কে বলেছে, বাট এভিডেন্সগুলো আমরা পেয়েছি, স্পেসিফিক এভিডেন্স পেয়েছি। কিরকম? যেমন মনে করেন যে এই নানক এসছে, তাপস এসছে, তারপরে মির্জা আজম, তারা এসে মিটিং করেছে, সেখানে সৈনিকরা জড়িত ছিল, সেই সৈনিকরা বক্তব্য দিয়েছে। ফাঁসি আদেশ হয়েছে 139 জন সৈনিক, তাদের অনেকেরই আমরা, যারা একেবারে খুব দাগি যেসব লোক ইনভলভ, তাদের আমরা নিয়েছি। তাদেরকে বলা হয়েছে যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, উনি দেখবেন। এই ধরনের কথা আসছে যে তার কাছ থেকে সোজাসুজি আমরা আদেশ নিয়েই করছি। এই যে মির্জা আজম এবং নানক যখন 25 তারিখে ঢুকলো ওইখানে, তার স্টেটমেন্ট আছে যে আমরা আপনার কাছে গেছি, পায়ে সালাম করেছি, তার আশীর্বাদ নিয়ে তারপরে আমরা ঢুকেছি। তারপর দেখেন 25 তারিখে যেখানে গোলাগুলি হচ্ছে, সাদা পতাকা নিয়ে যেই ঢুকেছে তাকে কিন্তু গুলি করা হয়নি। তার মানে আগের থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সাদা পতাকা নিয়ে যেই ঢুকবে
তাকেই ছাড় দেওয়া হবে, তাকে গুলি করা হবে না। এটা তো ওই রকম যুদ্ধক্ষেত্র ছিল না, এবং আর্মির কেউ তো আর সাদা পতাকা নিয়ে ঢোকে নেই, ঢুকতেছে সিভিল, এবং তারা হলো পলিটিশিয়ান, এবং তারা আওয়ামী লীগের, তাই নয় কি? যেমন গিনি ঢুকেছে, মাহবুবারা গিনি, মির্জা আজম, নানক, তারপরে ওয়ারেসাত হোসেন বেলাল, এরকম অনেকেই ঢুকতেছে বের হচ্ছে সাদা পতাকা নিয়ে। দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল। তো এইগুলো ছিল কনস্পিরেসি। তো এই জিনিসগুলোকে আগের যে দুটো তদন্ত হয়েছে সেখানে এইভাবে বের করার চেষ্টা করা হয়নি, কিংবা সরকারের তরফ থেকে তাদেরকে, যেমন কোনো পলিটিশিয়ানের স্টেটমেন্ট নেওয়া হয়নি, এক দুইজন ছাড়া, বাট এদের তো নেওয়াই হয়নি। এবং আপনি তাজ্জব হয়ে যাবেন, আনিসুজ্জামান সাহেবের যে তদন্ত, সেখানে একটা সাক্ষীর স্বাক্ষর নাই। মানে এরকম একটা ভলিউম বই, যত সাক্ষী সাক্ষ্য দিয়েছে কারো স্বাক্ষর নাই, শুধু নাম আছে। এইরকমও সাক্ষী আমরা নিয়ে পেয়েছি যিনি বলতেছেন যে আমি সাক্ষী দেইনি, কিন্তু আমার স্টেটমেন্ট গেল কী করে ওখানে, আমি তো এটা বলিনি। তাহলে কিভাবে এটা হয়েছে? এবং ওই খালি শুধু দেখি যে ওই আর্মির যেটা জেনারেল জাহাঙ্গীর করেছিলেন সেটাতে ফাইন্ডিংগুলো ঠিক, মানে আপনার এগুলো ফাইন্ডিংগুলো ঠিক ছিল, কিন্তু ওই যে যখন তারা সুপারিশ করতে গেল তখন শুধু একটা কথাই বলতেছে বারবার, যে আরও ইনকোয়ারি দরকার, এবং শেষে প্রধানমন্ত্রীর প্রশংসা করে শেষ করা হয়েছে। এবং এই যে পলিটিক্যাল ডিসিশনটা নেওয়া হয়েছে এটাকে প্রশংসা করা হয়েছে। আনিসুজ্জামান সাহেবের ইনকোয়ারিতে আমার যতটুকু মনে পড়ে জঙ্গিবাদের কথা বলা হয়েছে। তো জঙ্গিবাদ আসলো কোত্থেকে ওখানে, তাই না? তো এই ধরনের কথাগুলো সেখানে এসছে। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা পলিটিক্যাল ডিসিশনে গেলেন কেন? আর্মি তো বলেনি যে আমরা ফেল করব, আমরা যাব না, আমরা ডিসিশন নেব না, আপনি নেন, তাই না? উনি তাদের সঙ্গে বসলেন কেন? সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কেন? তারপরে সেই শেরাটন থেকে খাবার নিয়ে এসে তাদেরকে খাওয়ানো, এই করো। উনি যখন জানতে পারছেন যে জেনারেল শাকিল নিহত হয়েছেন, অন্য অফিসাররা নিহত হয়েছে, তারপরে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন কী করে? আপনি বলেন আমাকে। সো এই সবগুলো বিষয় যদি আপনি বিবেচনা করেন, হি ওয়াজ ইন দ্য হেল্প অফ দ্য অ্যাফেয়ার্স, ইনসাইড সব কিছু ছিল, তার নির্দেশে হয়েছে এটা। এবং জেনারেল মঈন ওখানে গিয়ে বসে আছেন, বিকজ ইজ এ পার্ট অফ দ্য কনস্পিরেসি। সে এই ষড়যন্ত্রের অংশ, যে হ্যাঁ এইরকম আপনি নেবেন, ডিসিশন নেবেন, আমি ওখানে গিয়ে বসে থাকবো, আর্মি ডিপ্লয়েড হবে, কেউ কোনো অ্যাকশন করবে না। যা হওয়ার তাই হয়েছে। এবং মজার ব্যাপার হলো 16 বছর যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, এই যারা ফেল করেছে ওখানে, যারা কনস্পিরেসির অংশ ছিল আর্মি অফিসার, তাদেরকে কেউ কারো গায়ে কোনো হাত দেওয়া হয়নি। দেওয়া হয়েছে বলেন আপনি? বরং পুরস্কৃত হয়েছে। এবং যেসব সুপারসিডেড অফিসার, যাদের কোনো ভবিষ্যৎ নাই আর্মিতে, ওদেরকে উনি প্রমোট করেছেন, ওদেরকে কাজে লাগিয়েছেন। একটাই, যে তোমরা প্রমোশন পাবা, জেনারেল হওয়া, তোমাদের অনেক সুবিধা দেওয়া হবে। এই যে জেনারেল আজিজ রিটায়ার্ড অফিসার ছিলেন, অন্যান্য সবই যেগুলো নিয়ে আপনি দেখবেন হেলমেট অফ অ্যাফেয়ার্স, সব লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে, ফোর্সের জেনারেল হয়ে গেছে। জেনারেল আজিজ তো বিডিআরও ডিজি হয়েছেন, আবার আর্মিরও চিফ অফ আর্মি স্টাফ হয়েছে, সেনাপ্রধান। উনি তো লেফটেন্যান্ট কর্নেল হিসেবে সুপারসিডেড ছিলেন। আমি শুনেছিলাম যে উনি পার্মানেন্টলি সুপারসিডেড ছিলেন, পরে উনি একটা প্রতিবাদ করেছেন যে না, আমি পার্মানেন্টলি সুপারসিডেড ছিলাম না, সুপারসিডেড ছিলাম, পার্মানেন্টলি সুপারসিডেড নয়। কিন্তু তার তো প্রমোশনের কোনো আশা ছিল না। সেই লোকটা কী করে ডিজিবিডিআর হয় আর ফোর্সের জেনারেল হয়? তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে না, যে সব কথা মুখ দিয়ে বলতে হবে। 60,000 কথা একটা মানুষ সারাদিনে এই কথা না বলেই বলে, 60,000 ইশারায় বলে। আমি যদি একজনকে লাগিয়ে কাছে বলো, কথা বন্ধ করো, মানে সব যে বলতে হবে একেবারে তা তো নয়। মানে এই আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পেয়েছি, বিভিন্নভাবে আমরা এগুলোকে কনফার্ম করেছি।